এই প্রোডাক্ট বেচবেন না। ছাগলের কানে মন্ত্র দিলে যখন মানুষের কানে চলে গেছে, আপনি শুনবেন হাতে বাড়ায় গেলে আপনি আর এটা মনে রাখবেন না। আমি বোঝাইতে পারছি আপনারে, সে কারণে এই কথাগুলো বলা হলো। এটা দিয়ে কেউ কষ্ট পায় থাকলে আমি আন্তরিকভাবে দুঃখিত, কিন্তু এই যে কথাগুলো বলছি এগুলো যতক্ষণ পর্যন্ত আপনি শুদ্ধ না হবেন ততক্ষণ পর্যন্ত পৃথিবীর কোথাও যা চাকরি করতে পারবেন না। আমি বোঝাইতে পারছি? ওকে, এখন বিসমিল্লাহির রহমানির রহিম বলে কাজের কথা শুরু করি। এখন এক নম্বর হলো যে আপনারা যে এই প্রোডাক্ট সম্পর্কে আগে বুঝতে হবে যে আপনারা কোন ব্যবসার সাথে জড়িত হচ্ছেন। ধরেন পৃথিবীতে লবণের ব্যবসা আছে, কেরোসিন তেলের ব্যবসা আছে, জুতার ব্যবসা আছে, প্লাস্টিকের ব্যবসা, বহুত কিছুর ব্যবসা আছে। কিন্তু ওই ব্যবসাটা আর এই যে এখানে আমরা যে ব্যবসাটা করতেছি এই ব্যবসাটার মধ্যে পার্থক্য আছে। আপনি এমন ওই যে ব্যবসাগুলো করতেছেন সেই ব্যবসাগুলোতে আপনি মানুষের খেদমত দিচ্ছেন, কিন্তু একইভাবে মানুষকে ক্ষতিও করতেছেন। আপনি প্লাস্টিক পলিথিন ধরে নেন, ব্যবসা করলেন, সেটা যেখানে যাবে ওর জীবন যতদিন আছে কিয়ামত পর্যন্ত সে জানতে জানতে বিচরণ করবে, সব ক্ষতি করতে করতে যাবে। যাবে কি যাবে না? যাবে না? যাবে। আপনি একটা মিথ্যা জিনিস, ফেক জিনিস, ভেজাল জিনিস, কেমিক্যাল জিনিস দিচ্ছেন, সে আপনার প্যাকেট থেকে যাবে, আপনি পায়খানা করে দেবেন, সেইখানে যে মাটিতে পড়ো সেই মাটিতেও ফসল উৎপাদন হবে না, এবং মাটির মধ্যে কেউসা বা কোনো কিছু থাকলে সেটাও মারা যাবে। আপনি জানেন না তা? গরু, গ্রামে গরু দেখেন না, গরুরে কৃমির ওষুধ খাওয়াবেন, খাওয়াইয়া সকালবেলা দেখবেন গরু পায়খানা করে রাখছে, সেটা দেখবেন যে অনেক গরুর পায়খানার উপর অনেক পোকা মরি আছে। এর মাহাত্ম্য কি জানেন? ওই যে ওষুধ যে খাওয়াইছেন সে কি করছে, আপনার পেটের ভিতরে যে কৃমি ছিল ক্ষতিকর সেগুলো মারিয়ে ফেলাইছে, প্লাস যে ভালো প্যাথোজেন ছিল যেগুলো হজম শক্তির কাজ করে সেগুলো মারিয়ে ফেলাইছে। মারি তো ফেলাইছে স্বাস্থ্য করে ফেলাইছেই। এই গরু যে পায়খানা করেছে, পায়খানা যে পোকায় খাইছে, মাটির থেকে যে পোকাইছে সে পোকাও মারা গেছে। তাহলে এই ব্যবসা কি কেউ করবে? জানিয়ে শুনে কেউ এই ব্যবসা করবে? আপনি কীটনাশক মারিয়ে দিচ্ছেন, ব্যাঙ মরে যাচ্ছে, সাপ মরে যাচ্ছে, এই মশায় আপনাদেরকে আমাদের কামড়াচ্ছে। কিসের জন্য? যে ব্যাঙ হলো মশার ডিম খায়। আপনি বুঝেন নাই? ব্যাঙ মশার ডিম খায়। এখন ব্যাঙ যদি আমরা না মারিয়ে ফেলাই তাইলে তো মশা হবে না? হবে? ভালো করে বুঝেন, ব্যাঙ মশার ডিম খায়। ব্যাঙ আছে না, ব্যাঙ মশার ডিম খায় ফেলায় যাতে মশা উৎপাদন না হয়। এই ভালো করে বুঝো। তাহলে মশার ডিম যদি ফুটে মশা হয় তাহলে সেটা মানুষকে কামড়াবে, আর যদি মশা না হয় তাহলে তো মানুষকে কামড়াবে না। এখন যদি ব্যাঙ আমি মারি ফেলাইতে পারি তাহলে মশা থাকবে, আর মশা যদি থাকে তাহলে মশার ওষুধ বেচতে পারবো। মিথ্যা না সত্যি? মিথ্যা না সত্যি? এই মিয়া মিথ্যা? মিথ্যা। মশা না থাকলে মশার ওষুধ বিক্রি হবে? তো ব্যাঙ তো মশা হইতে দেয় না, তাহলে ব্যাঙ আগে মারো, আগে ব্যাঙ মারি ফেলো। সেই কারণে দেশের ব্যাঙ মারি ফেলাইছে। ব্যাঙ থাকতে দেয় নাই কারা? এই যে আন্তর্জাতিক ওয়েস্টার্ন কীটনাশক বেচা কোম্পানি, তারা ব্যাঙ আগে মেরে ফেলাইছে। কি কইছি বুঝতে পারছেন? সেখানে ব্যাঙ নাই, সেখানে ধানের খেতে পানি দিচ্ছেন, কে যে মশা হচ্ছে, মশা হয়ে সেই মানুষ কামড়াচ্ছে, আর আপনি মশার কয়েল কিনতেছেন আর মশার স্প্রে কিনতেছেন। স্প্রে যতবার করতেছেন নাইট্রোজেন ততবার মার্কেটে এসে যাচ্ছে বাতাসে, আর বাতাস উষ্ণ হচ্ছে, জলবায়ুর পরিবর্তন হচ্ছে। কোটি কোটি টন ডেলি না, কয়েকশো কোটি টন ডেলি মারতেছেন না, আপনি একা মারতেছেন, কিন্তু কত কোটি লোকে মারতেছে সেটা তো বাতাসে যাচ্ছে। এটা কি বুঝতেছেন? বুঝতেছেন? তাহলে আগে ব্যাঙ মারি ফেলাই। তারপরে কি হবে? গ্রামের থেকে কি কইছে জানেন? যে ওটা হলো রক্ত চুষা। এটার নাম আছে না, রক্ত চুষা, চেনেন? একটা প্রাণী আছে না, লিজার্ড, দেখছেন না? হ্যাঁ, তার এই পরে সে কালার পরিবর্তন করে, কখনো সবুজ থাকে আবার কখনো লাল হয়। তখন কি কয়, মানুষ দূরে থাকলে কয় কি, এটা রক্ত চুষা, মারি ফেলাও। দেশের থেকে দেখবেন সব রক্ত চুষা মারি ফেলাইছে। কত বছর ধরে জানেন? আজকে ধরেন 100-150 বছর ধরে রক্ত চুষা মারি ফেলাই দিচ্ছে। তাহলে কি হবে? যাতে করে ওই রক্ত চুষা ওই যে পাতার মধ্যে যে কীট পতঙ্গের বীজ থাকে না, ও তো ওইগুলো খায়, ক্ষতিকর কীট পতঙ্গ খায়। তাহলে ওরে মারি ফেলাই দাও, তাহলে কোটিকার কীট পতঙ্গ থাকবে, আপনার গাছে ফল ফলানিতে কীট পতঙ্গ লাগবে, আপনি যা স্প্রে করবেন, তাহলে কীটনাশক বিক্রি হবে? হবে কি হবে না? খুব ভালো করে বুঝে নিন, এই ব্যবসার সাথে আমাদের ব্যবসার সম্পর্ক আছে। পারপাস অফ লাইফ বলছি না, বুঝে নেবেন কেন সম্পর্ক আছে এটা, এই ব্যবসা। এরপরে গেল কি, রক্ত চুষা গেল, ব্যাঙ গেল, বেশি লম্বা জায়গায় যাবো না। এরপরে কি হবে? খেতে কীটনাশক দেবেন, ফসল পাখিতে যাতে না খায় এলাকা, ফসলের বীজের সাথে কীটনাশক দিয়ে দেবেন, দেখবেন সব পাখি যারা পোকা চোকা খায় সব পাখি মরে যাবে। তাহলে পাখি মরে গেলে পরে আর ওই পোকামাকড় বেশি হবে, তখন আপনি স্প্রে দেবেন। তাহলে ব্যাঙ মারি ফেলাইলাম, রক্ত চুষা যারা কইতেছে মানে লিজার্ড মারি ফেলাইলাম, নাম দিয়েছে কি কাকলাস, মানে রক্ত খায়। মানে মানুষকে এটা হলো সাংস্কৃতিক পরিবর্তন। মানুষ
মানে মানুষকে পরিবেশকে ধ্বংস করে অনৈতিকভাবে কিভাবে ব্যবসা করা যায় সেই ট্রেন্ড চলতেছিল সারা পৃথিবীতে, সেটা আমি প্রমাণ দিচ্ছি। তাহলে গেল ব্যাংক, গেল রক্ত চোষা। এরপর আসেন, ছোটবেলায় আমরা স্বাধীনতা যুদ্ধের সময় খালে বিলের সব জায়গায় পানি খেয়েছি। ভাই খান নাই? এই খান নাই? নোয়াখালীতে খান নাই? আচ্ছা, এরপরে কি হলো, খালে বিলের পানি যদি মানুষ খাওয়া যায়, যদি খাওয়া যায়, বিনা পয়সায় যদি পানি পাওয়া যায়, পৃথিবীর কোনো দেশে পাওয়া যায় না, খালি ভারত উপমহাদেশে বিনা পয়সায় পানি পাওয়া যেত, আর সব জায়গায় পানি পাওয়া যেত না, কারণ ওরা আগে এগুলো ধ্বংস করে ফেলেছে। এখন দেখা যাইতেছে এই ভারত, চীন, ভারত, এই অঞ্চল পৃথিবীর 4 ভাগের 3 ভাগ লোক এই অঞ্চলে বাস করে। তাহলে এদের যত মুখ তত বেশি খানা। হ্যাঁ, তারা যদি এই পানি কিনে খায় তাহলে তো বিশাল বড় একটা ব্যবসা হবে না? কারণ পানি, এদের পানি আমি বিশুদ্ধ করে দেবো, কিন্তু আমি টেকনোলজি দেবো, আমি মানে আরও মেশিন আমি দেবো, রিভার অসমোসিস আমি দেবো, পানির যে কার্বন লাগে পানি ফিল্টার করতে সেটাও আমি দেবো, আমি ইউনিলিভার, আমি ওই ইউনিলিভারেরই দেবো, কি দেবো, পিওরিট দেবো। তাহলে এইসব যদি আমি দেবো, তাহলে পানি যদি ওরা অমনি খাবার পারে, তাহলে তো আমার এইসব দেওয়া যাবে না। তাহলে কী করে পানি নষ্ট করো? আগে পানি নষ্ট করতে কি করতে হবে? আর্সেনিক মারে দাও। কিসের সাথে আর্সেনিক মেরে দাও? কীটনাশকের সাথে আর্সেনিক মেরে দাও, ফসফেট সারের সাথে আর্সেনিক মেরে দাও। আমি বুঝাইতে পারছি? দিয়ে দেখেন আমাদের সব পানি নষ্ট করে দিয়েছে। ফেরাউন যখন ডুবিয়ে যায় নীল নদীতে, তখন খালি করতেছে পানি পানি পানি, মরার জন্য, মরার সময়, কিন্তু সে পানির মধ্যে ডুবতেছে, কিন্তু এক ফোঁটা পানি খাইতে পারতেছে না। এর জন্য যে দূষিত পানি, আল্লাহ দূষিত বানাই দিচ্ছে। তো এরা কি করছে, এই দেখছে যে সারা পানির মধ্যে যদি ডুবেও থাকে সে পানি না খাইতে পারে, তাইলে তো আমি পানি বেচতে পারবো। সেখানে বাংলাদেশে এত ফ্ল্যাট, এত পানি, কিন্তু পানি কিনে খাইতে হচ্ছে। আপনি বাইরের কোনো পানি কেউ খাচ্ছে না, গ্রামের মানুষরা খাচ্ছে না, প্রত্যেকটা বাড়ির মানুষ। ঠিক আছে, জলবায়ু যদি পরিবর্তন না করে দেই, তাহলে এত ফ্রিজ বিক্রি হবে কেমনে? কারণ মূল টেকনোলজি তো বাংলাদেশের না, ফ্রিজের মূল টেকনোলজি তো বাংলাদেশের না। তাহলে কেবে ফ্রিজ বেচতে হবে? এখন যা দেখেন গ্রামের সব বাড়ি ফ্রিজ, এমন ঘর নাই সারা ভিক্ষুকের বাড়ি ফ্রিজ। কারণ কি জানেন, এগুলো হচ্ছে প্রযুক্তিগত শোষণ করে সবকিছু ধ্বংস করে দিয়ে কতিপয় বেরেনার লোক বসে বসে খাচ্ছে, ওরা কোনো হাতে টাতে কোনো কাম করে না। কি হয়েছে বুঝছেন? ওরা খালি বসে বসে, কত শয়তানি রকম ব্রেন আছে, মানুষের শয়তানি করে মানুষকে রক্ত চুষে কিভাবে খায়া বসে থাকা যায় প্রযুক্তির দেশে, এই অবস্থা ঠিক আছে। গেল পানি। এখন আসেন, দেখতেছে সারা টিউবওয়েল দিলেই তো পানি উঠে যায়। হ্যাঁ, এখন ডিপে ওঠে না, কারণ কি? তারা গ্রাউন্ড ওয়াটার যা আছে এটা ধ্বংস করে দাও, কারণ উপরেরটা তো ধ্বংস করছি। এখন তো গ্রাউন্ডের মধ্যে খুললেই পানি পায়, সারা কুয়া দিলে পায়, হ্যান্ড টিউবওয়েল দিয়ে পানি পায়, ওইখান থেকে দিয়ে দাও। তাহলে কি করতে হবে? তাহলে এখানে ডিপ টিউবওয়েল ফেলে খেতে পানি দিতে হবে। খেতে কেন পানি দিতে হবে? কারণ খেতে এই কারণে পানি দিতে হবে যে এটা জিএমও, মানে জেনেটিক্যালি মডিফাইড অথবা হাইব্রিড ফসল আদি উৎপাদন করতে হবে। সেই ফসলের চরিত্র হচ্ছে এই যে পানি দেবেন তো হবে, পানি না দেবেন তো হবে না। কীটনাশক দেবেন তো ফসল রক্ষা পাবে, নাহলে হবে না। সার দেবেন তাইলে হবে, নাহলে হবে না। তাহলে কি হলো? আপনি মাটি বন্ধা হয়ে গেছে। মেয়ে লোকের বা পুরুষ লোকের যেমন বাচ্চা হয় না, বন্ধা আছে না, পুরুষ লোক বাচ্চা পয়দা করতে পারে না, অনেক মেয়ে লোক বাচ্চা হয় না, তাহলে কি করে? তাহলে বন্ধা হয় না। তো বাংলাদেশের মাটি কি হয়েছে জানেন? সব বন্ধা হয়ে গেছে, বন্ধা হয়ে গেছে। অর্থাৎ সার দেবেন তাইলে ফসল হবে, না দিলে হবে না। তারপরে বন্ধা না মাটি। ভাই আপনি বুঝতে পারছেন কিছু? মাটিতে 5 মিলিমিটার নিউট্রিয়েন্ট লাগে, মানে সার পদার্থ উপরে ন্যাচারাল থাকতে হবে, অর্গানিক ম্যাটার। সেটা নাই, কোথাও নাই। দেখা যাচ্ছে 0.001ও নাই। তার মানে কি? বাইরের থেকে সবকিছু এখানে দিতে হচ্ছে। মানে ইনপুট দেবেন, সেটা প্রসেস হবে, তারপরে আউটপুট পাবেন। কিছু দেবেন, নাহলে পাবেন না। তার মানে কি? মানে মানুষের জীবনটা, মানে বিশেষ করে ভারত উপমহাদেশের, আমাদের বাংলাদেশ, মানুষের জীবনটা এমনভাবে মানে দীর্ঘ সমস্যা নিয়ে পতিত হয়ে গেছে যে এইটা নিয়ে কোনো বৈজ্ঞানিক গবেষণা করতেছে না, কোনো লোক আর্টিকেল লিখতেছে না। এসি কি বন্ধ করা হয়েছে? হ্যাঁ, না দেন। তারপরে মানে এটা একটা, এই ভেজালের ভিতরে আমরা দাঁড়ায় আছি। সেই ভেজালের ভিতরে কি মানুষের যত প্রকারের, আমি কিন্তু এটা বললাম পরিবেশগত বিষয়, ঠিক আছে। এই অবস্থায় আমরা কি করতে গেছি? আমরা কিছু অর্গানিক প্রোডাক্ট নিয়ে কাজ করতে গেছি। সেই অর্গানিক প্রোডাক্ট কি? যে এই ধরেন বাইরের থেকে সেচ না দিয়ে, কীটনাশক না দিয়ে, কেমিক্যাল সার না দিয়ে আমরা এমন কিছু উদ্ভিদ উৎপাদন করতেছি যেটার মধ্যে এই সমস্ত বিষাক্ত কোনো কিচ্ছু নাই। ম্যাডাম বুঝতে পারছেন ভালো করে? যে এমন কিছু প্রোডাক্ট তৈরি করছি তার মধ্যে কোনো বিষাক্ত কোনো কিছু নাই। অর্থাৎ এই ভিক্সিয়াস একটা সার্কেল, এত দূষণের ভিতরে বসেও আমরা নিজেরাকে আত্মরক্ষার চেষ্টা করতেছি। এই আত্মরক্ষাটা কেমন হচ্ছে? আপনারা ওই রেশম গুটি, রেশমের কাপড় পরেন না? রেশমের গুটি দেখছেন? রেশমের গুটি চেনেন? হ্যাঁ, তার মধ্যে একটা পোক মুখের লালা দেয়, লালা দিয়ে একটা গুটি বানায়।
গুটি বানায় ভিতরে বসে থাকে। একটা পর্যায়ে সে যখন অনুকূল পরিবেশ আসে তখন সেই ওটা কেটে ফেলায়, কাটিয়ে সে বাসায় কি সুন্দর একটা প্রজাপতি উঠে যায়। এটা কিন্তু প্রজাপতি মানেই ওই তুত পোকা মানেই প্রজাপতি, বুঝেন তো কিছু? তার মানে কত সুন্দর একটা জিনিস, সে মানে আত্মরক্ষা করে প্রতিকূল অবস্থায় মুখে লালা দিয়ে গঠন করে। আমি এই ডক্টর নিম হাকিম লোকে এই আত্মরক্ষা করতেছি যে এই ভিক্সিয়ার সার্কেল পৃথিবীতে চলতেছে বা দেশে, এর ভিতরে ওই রকম ওই শীষ তৈরি করে একটা বলয় তৈরি করে নিজের মধ্যে একটা আত্মরক্ষার চেষ্টা করে দিতেছি। সেই কারণে এই প্রোডাক্টগুলো আমি বানাইতেছি। আমি বুঝাইতে পারছি? কারণ আপনি যা খাইতে যাবেন তার মধ্যেই বিষ, যা খাইতে যাবেন মানুষের যত রকম রোগ ব্যাধি ইভেন ক্যান্সার, তার মূল কারখানা হচ্ছে আমাদের স্টমাক। এই যে ইঞ্জিন, ইভেন ক্যান্সার ইঞ্জিন 95% রোগের উৎস হলো স্টমাক। তাহলে এই স্টমাকে আপনি কি দিচ্ছেন? পানি দিচ্ছেন আর খাবার দিচ্ছেন। এই তো পানি এবং খাবারের মধ্যে দিয়ে আপনি সব বিষ খাচ্ছেন, চানাচুর খাচ্ছেন বিষ, বিস্কুট খাচ্ছেন বিষ। এই যে দেখেন এটা চাটা দিচ্ছে না, এটা কি গ্রিন টি না? এখন দেখেন আপনি কাছে এই চার জীবনে কোনোদিন এরকম রং হবে না, এর মধ্যে রং মেরেছে, কিন্তু আমি খাচ্ছি, জানিও খাচ্ছি, কারণ আমার আর কোনো বিকল্প নেই আমার কাছে। যদি আমি এইটা না খায়া আমি দেখলাম যে এই চা আমি খাবো না, এই চা না খায়া আমি করবো কি, আমার এই যেখানে একটা হার্বাল চা আছে, কি আছে, এই ধরেন একটা রোজেলি বা একটা তুলসী বা একটা রসগোল্লা একটা চা আছে, দেখতেছেন না আছে? তাহলে এর মধ্যে এই চা রং দেওয়া চা এর ভিতরে নাই। আপনি শুকে দেখেন পচা গন্ধ, দেখেন না শুকে ভালো করে শুকে দেন, চাটা শুকে দেন পচা গন্ধ। কিসের জন্য জানেন? যে ন্যাচারাল জিনিসের সাথে যখনই কেমিক্যাল মেশাবে তখনই তার গন্ধ চেঞ্জ হয়ে যাবে। আপনি এখন একটা গ্রিন টি আনেন, এখন আনেন, আমি এখন পরীক্ষা করে দেব, আর দুইটা কাঁচের কাপ আনেন, দুইটার ভিতরে দুইটা দেবেন, কিচ্ছু দরকার নেই, আপনি চা নিয়ে হাতের মধ্যে বসা দেন, দেখবেন আমার হাতের মধ্যে রং লেগে গেছে। এখন দিলাম, আমি বললাম এখন দিলাম, মানে সামনে না ঘষা দেন, দেখবেন রং লেগে গেছে। তার মানে কি, ওই টেক্সটাইল কাপড়ের যে রং দিয়েছেন না, ওই সব রঙের মধ্যে মিশে গেছে। এটা হলো ক্যান্সারের একমাত্র জীবাণু। কেন দিচ্ছে? যে আপনার এই খাবার দাবার যা আছে পৃথিবীতে, সমস্ত খাবারের ভিতরে, ইভেন আপনি যে রাইস নিচ্ছেন, আপনি জীবনে কোনোদিন ধান ভাঙ্গাইয়া কলে আপনি ধান বেছেন না? আপনি দিনাজপুরের লোক না, আপনি বেছেন ধান ভাঙলে কোনোদিন ধান, এই যে যেসব ধানের চাল আমরা সাধারণ খাই ইরি ফিরি, এই ধানের চাল কোনোদিন এত সাদা হয়? হয় সাদা চাল ছাড়া আপনি কেনেন না, আপনি আরো সাদা চান কেন? আপনার ব্রেন ওয়াশ করে দিচ্ছে। চাউলটা তৈলাক্ত, মানে তেল তেল করে, কিন্তু আমাদের জমির চাল তো তেল তেল করে। এটা কি করে শুনে রাখেন, প্রথম হলে এই চাউলটা যেটা দিয়ে ওয়াশ করে, মানে সাদা বানায়, মানে সাদা দেখে আপনি ভালো খাবেন, ভালো চাই, আপনার ব্রেন নিয়ে ওরা কালচার করে যে আপনি মানুষ কি চান, কত তাড়াতাড়ি চান, আপনার রুচি কি, এই সাইকোলজিক্যাল আপনার ব্রেন নিয়ে তারা রোবোটিক সিস্টেম দিয়ে করে, প্রযুক্তি দিয়ে, যা আপনি আপনাকে যেভাবে তাড়াতাড়ি খসানো যাবে, ঢুকানো যাবে আপনাকে ভিতরে, সেই জিনিস নিয়ে সেটা নিয়ে আপনার কাছে দেবে। এটা হলো ইহুদিদের টেকনোলজি, মনে রাখবেন। তা নাহলে কোনো মানুষ তো মানুষকে এরকম করতে পারে না। আর এরা তো অভিশপ্ত একটা জাত, সারা পৃথিবীতে যত কিছু খারাপ প্রযুক্তি, ইভেন কীটনাশক এটা করছে, কিন্তু ওই বাদির বাচ্চারা ওদের দেশে কোনো কীটনাশক ব্যবহার করে না। আপনি জানেন একমাত্র দেশ আছে পৃথিবীতে যেই দেশে কীটনাশক ব্যবহার হয় না, কিন্তু কীটনাশকের কারখানা সেই দেশে। তারা কারা জানেন? এই ইসরায়েল। এগ্রিকালচারে অর্গানিকে সারা পৃথিবী, অর্গানিক এবং হালাল সব ইসরায়েলের, কিন্তু তারা কখনো কীটনাশক ব্যবহার করে না। কিন্তু বিদেশে মানসান্তা ইসরায়েলি কোম্পানি, জানেন তো, সবচেয়ে বড় কোম্পানি, এটা সব পৃথিবীতেই কাম করে। জিএমও ইহুদিদের পণ্য, কীটনাশক ইহুদিদের পণ্য। কি করেছে বুঝছেন? আর আমাদের দেশে যত বৈজ্ঞানিক আছে, আমাদের মতো যারা বড় বড় শিক্ষিত চোর, গবেষক চোর, সেই চোরগুলো সরকারকে ইনফ্লুয়েন্স করে করে এই প্রযুক্তি এনে দিতেছে। কারণ এই চোররা খাচ্ছে, তাদের জীবন বোধ নাই, তারা মরলে কি হবে, তার মানে তারা বিলিভার না। বিলিভার হলে নৈতিকতা নাই, নন বিলিভার হলে নৈতিকতা নাই। আমি বুঝতে পারছি আপনাদেরকে। এখন কেন বললাম এটা? সে কারণে মানুষ খায়া হচ্ছে, কিন্তু মানুষের হাতে বিকল্প নাই, বিকল্প নাই। মানুষ যদি খাইয়া অসুস্থ না হয়, রোগ ব্যাধি না হয়, তাহলে তো ওষুধ কোম্পানি চলবে না। ওষুধ কোম্পানি চলতে হলে মানুষ অসুস্থ হতে হবে, রোগ ব্যাধি হইতে হবে। আর রোগ ব্যাধি তো আপনি হাতে করে এনে ওই ইয়ের মতো, ডেঙ্গু আর ইয়ের মতো ভেক্টর বর্ন ডিজিজ, আর এই কিরাম আমাদের এই কিছু কোভিড, এগুলো আনি তো ওই রকম হবে না, এগুলো তো ব্যাকটেরিয়াল এবং ভাইরাল ডিজিজ। কিন্তু পেটের ভিতরে আপনার গ্যাস্ট্রিক তো বানাইতে পারবে, আপনার কিডনি ড্যামেজ করতে পারে, আপনার লিভারের তো সিরোসিস বানিয়ে দিতে পারবে, আপনার হার্টের তো ব্লক করে দিতে পারবে, আপনার নিউরোলজির চিন্তা দিয়ে তো আপনার চিন্তা চেতনা ব্যাঘাত ঘটায় দিতে পারবে, আপনাকে অসুস্থ করে দিতে পারবে, আপনার শরীরে পেইন সৃষ্টি হবে, এগুলো তো করতে পারবে। এইগুলো করার জন্য যত প্রকার কেমিক্যাল লাগে
সেগুলো সব খাদ্যের মধ্যে প্রযুক্তির মধ্যে মিশিয়ে দেওয়া হচ্ছে এবং আমরাই ব্যবসা করতেছি। তাহলে বুঝেন, আমি যে কইছি 9,99,999 ভিতরে মানে 100তে না, 10 লক্ষের মধ্যে 9,99,999 জন হলো অসৎ ব্যবসায়ী আমরা। আর একজন যদি থাকে, সেই একজন ব্যবসায়ী কিভাবে ব্যবসা করবে আপনি আমাকে বোঝান তো আপনার কাছে করবে? এখানে কয়জন লোক আছেন? 2, 4, 6, 8, 10। ধরেন 10 জনের মধ্যে আমরা 9 জন হলো গিয়ে অসৎ লোক। হ্যাঁ, এর মধ্যে ভোটে দাঁড়াইলো কে? উনি আর উনি দাঁড়াইলো ভোটে। হ্যাঁ, ধরেন আমি আর ওনার কথা কব না, আমি আর উনি ভোটে দাঁড়ালাম, ঠিক আছে? আমি হলাম অসৎ লোক, উনি হলো সৎ লোক। কিন্তু আপনারা এই 8 জন লোক হলেন অসৎ লোক। তাহলে ভোটে দাঁড়াইলে আপনারা কি আমাকে ভোট দেবেন? কাকে ভোট দেবেন? অসৎ লোকের ভোট দেবেন না? তাহলে এই এক সৎ লোক সমাজে 9 জন অসৎ লোকের ভিতরে 10 জনের একজন সৎ লোক কোনো ব্যবসা বাণিজ্য করে খাইতে পারবে ভাই? পারবে? তো তাইলে বোঝেন যে আমি এই ডক্টর নিম হাকিম কি বিপদের মধ্যে এই ব্যবসাটা করতেছি। ওনারা যখন এই ব্যবসার সাথে যুক্ত হইতে গেছে, আমি কিন্তু বলছি ভাই, রাইতে রাইতে কোনো ম্যাজিক খেলা নাই এখানে, কিন্তু ভাই ম্যাজিকের মতো পয়সাটা আসবে না। যেটা বানায় দিলাম মোরিঙ্গা খাও, এই যায় উনি লাইভে যা কয়ে দিল আর মানুষ এসে ঢল নেমে গেল। আমি ভাই এত মোরিঙ্গার পাতাও দিতে পারবো না, এত মোরিঙ্গার পাতাও আমার কাছে নাই। আর 2 নম্বরই কাম আমি করতে পারবো না, কারণ আমার এইসব বানাইতে হলে একটা প্রসেসের ভিতরে দিয়ে আসতে হয়। তার বাইরে আমি কোনো কিছু করতে পারবো না ভাই, বলছি না? আমি কিন্তু ভাই কোনো রকম এদিক সেদিক করবো না, বলছি ভাই। এখনো বলতেছি এই কারণে যে আপনারা যে এর সাথে আসতেছেন, জড়িত হইতেছেন, আপনাদের মনে করতে হবে যে এখানে কোনো ম্যাজিক খেলা নাই এই ব্যবসায়। আর দ্বিতীয়, আপনারা এমন একটা কাজ করতেছেন যে জিনিসটা মানুষের কোনো ক্ষতি করতেছে না, এবং কি করতেছেন, এই কাজটা করাতেছেন মানে আপনি যত বিক্রি করতেছেন ততগুলো গাছ লাগানো হচ্ছে, আর যতগুলো গাছ লাগানো হচ্ছে সেই গাছগুলো অক্সিজেন দিচ্ছে। আপনি সব গাছ দাঁড়িয়ে বাদ দেন, একটা পাখি বাসা বাঁধ, যেহেতু গাছে বাসা বাঁধতেছে, সেই গাছের পাতা এনে আপনি দিতেছেন। আপনি একটা ন্যাচারাল জীব, আমি একটা ন্যাচারাল জীব, আমি ন্যাচারাল জিনিস এনে ন্যাচারাল কাছে দিচ্ছি, মানুষের ক্ষতি হচ্ছে না। এইটাই হচ্ছে আমাদের বড় ইবাদত, এইটাই হচ্ছে আমাদের বড় ব্যবসার ইথিক্স। অন্য যে কেউ যে ব্যবসা করুক, আমরা ওই ব্যবসা করতেছি না ভাই। আমরা একটা অন্য জগতের লোক, আমরা একটা নৈতিকতার পরিবারের লোক, আমরা একটা নৈতিক ব্যবসা করতেছি, যে ব্যবসা পৃথিবীর কোনো কিছু ক্ষতি হয় না। আমি বলতে পারি নেই ভাই, কইছি না যে গরু খাইছে ওষুধ কিরমিট পায়খানা করছে, সেটা পোকা মেরে যাচ্ছে। আর আপনি এখানে এটা যা কিছু যাবে বাতাসে আকাশে, যা কিছু ফেলে দেবেন সেটাও মাটিতে যায় অ্যাবজর্ব হয়ে আরো মাটির গুণাগুণ শক্তি বাড়াবে। আপনি নিঃশ্বাস নেবেন, নিঃশ্বাসেও আপনার লাংসের শক্তি বাড়াবে। মানে এটা যেখানে যেখানে যাবে বিচরণ করার, সব জায়গায় মানুষের উপকার করতে করতে যাবে। আর কেমিক্যালের প্রোডাক্ট যাবেন সেখানে খালি জানতে যাবে, খালি ক্ষতি করতে করতে চলে যাবে। তাহলে বলেন ব্যবসা কোনটা ভালো? কোনটা ভালো ব্যবসা? কোনটা ভালো? হ্যাঁ, তাহলে মানে আমাদের ব্যবসাটা ভালো, কিন্তু আমাদের ব্যবসাটা ভালো কোন সেন্সে ভালো? আমাদের তো ইনকাম অত হচ্ছে না, রাইতে রাইতে ইনকাম হয় না। তাহলে ভালো হইলো কেমনে? কেমনে ভালো হইলো বলেন? স্যার রংটা কি? আহা, দেখছেন তো এটা কি স্যার? খাই বড় খাই পোষা। কোন কোম্পানি স্যার এটা? লিপটন। সেটা খাবার ইচ্ছে করতেছি, দেখি চার রং কি ভাই এরকম হয়? খান, বিষ খান, বিষ খাও, হজম করে ফেলান যদি বিষ হজম করতে পারেন। আর দুধ খায়াও হজম যদি না করতে পারেন তাহলে দুধ খাওয়া যাবে না। এটা প্রকৃতির বিজ্ঞান, বুঝছেন তো? বিষ আপনি খাবেন যদি খায় হজম করতে পারেন, কিন্তু বিষ তো কখনো হজম হয় না। বিষ তো বিষই, কোনো না এক জায়গায় ডিপোজিট থাকে। তাহলে এখন বোঝা গেল যে আমরা এমন একটা বিজনেসের সাথে জড়িত হচ্ছি, যে বিজনেসটা হচ্ছে নৈতিক ব্যবসা, যে এই ব্যবসাটা হচ্ছে পরিবেশের কোনো ক্ষতি করে না, মানুষের জীবজন্তুর কোনো কিছু ক্ষতি করে না। এইটাই হচ্ছে আমাদের নৈতিক ভিত্তি। ব্যবসার নৈতিক ভিত্তি হলো এইটা, আমি বোঝেন নাই? আমাদের এই ব্যবসার নৈতিক ভিত্তি হলো এইটা। দ্বিতীয় হলো, আমরা যখন এইসব জিনিস বিকতেছি মানুষের কাছে মিথ্যা কোনো তথ্য দিয়ে বিক্রি করতেছি না। আমরা যা তথ্য দিচ্ছি যে এটা প্রাকৃতিক জিনিস, এটা অর্গানিকভাবে চাষ হয়েছে, না কোনো কেমিক্যাল বা ফার্টিলাইজার এসব দেওয়া হয় নাই, মানে অর্গানিক। এটা কি হয়েছে, এটার মধ্যে কোনো হারাম বা নিষিদ্ধ কোনো জিনিস নাই, মানে কীটনাশক বা ক্ষতিকর নাই। মানে হারাম মানলেও ক্ষতিকর। তা হারাম বলতে মানুষ তো মনে করে ধর্মীয় ব্যাপার, কিন্তু হারাম মানে ধর্মীয় কোনো বিষয় না। হারাম মানেই হচ্ছে ক্ষতিকর জিনিস। আমি বুঝাইতে পারছি? যেমন ধরেন মদের হারাম কেমনি হলো? আল্লাহ তাআলা সাথে সাথে দেখলো কি যে মানুষজন মদ খেয়ে ইবাদত বন্দেগী কাজকর্ম ভুলে যাচ্ছে, ঘুমায় থাকে। তখন এই যে এটা বিশাল একটা বিপদ না মানুষের জন্য? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে মনে চিন্তা করলেন এটা একটা বিশাল সমস্যা। তখন হলো চিন্তা করতেছে, আল্লাহ বুঝে গেছে, বা উনি নিজে বুঝে গেলেই হয়েছে, আমি বুঝে গেলেই মনে করেন আল্লাহ বুঝে গেছে, আল্লাহ আলাদা করে বোঝার দরকার নেই। তখন লোকে করলো যে এই মুহূর্ত থেকে তোমাদের জন্য মদ নিষিদ্ধ করা হলো, মানে শরাব নিষিদ্ধ করা হলো।
আয়াত, যদিও মদের মধ্যে উপকারী বস্তু নিহিত আছে, কিন্তু উপকারের চেয়ে ক্ষতির পরিমাণ বেশি, যে কারণে আমি এটা নিষিদ্ধ করে দিলাম। তার মানে খাইতেছেন, আপনার পেট ভরতেছে, এটা উপকার হচ্ছে আপনার, কিন্তু পেট ভরতেছে কিন্তু আপনার ক্ষতি হচ্ছে, সে ক্ষতিটা আরো ভয়াবহ। তাইলে যে কোনো জিনিসের ভিতরে যদি সেটা যতই আপনি উপকারিত মনে হন, কিন্তু ক্ষতির পরিমাণ যদি বেশি থাকে, সেই জিনিস নিষিদ্ধ, মানে এটার নামই হচ্ছে হারাম। তা আমরা যখন এই প্রোডাক্ট বেচতেছি, তখন আমাদের অন্য প্রোডাক্ট মানুষ খাচ্ছে, সাময়িকভাবে উপকৃত হচ্ছে, কিন্তু তাদের লং টার্ম ক্ষতি হচ্ছে। আর আমরা যেসব কসমেটিক, টয়লেট্রিজ বা খাদ্য জুস এগুলো দিচ্ছি, এটা মানুষের কোনো ক্ষতি হচ্ছে না, এটা সবসময় উপকার হচ্ছে। সে কারণে ওই জিনিসটা হলো হারাম, ক্ষতিকর, আর আমাদের জিনিসটা হলো সেই কারণে হালাল বা বিশুদ্ধ। আমি বুঝাইতে পারছি ভালো করে? এটা হলো দ্বিতীয়। প্রথম কি? নৈতিক ভিত্তি। কি ভিত্তি দিচ্ছি? নৈতিক ভিত্তি দিচ্ছি না যে আমাদের প্রোডাক্ট হচ্ছে ইথিক্যাল প্রোডাক্ট, মানে এর মধ্যে কোনো অনৈতিক কোনো কিছু নাই। এই প্রোডাক্টের ভিতরে এর উৎপাদন, জন্ম থেকে খাওয়া পর্যন্ত যত লাইফ সাইকেল আছে, কোনো কিছুর সমস্যা এর ভিতরে নাই, ক্ষতিকর নাই। সে কারণে আমাদের প্রোডাক্টের প্রথম নৈতিক ভিত্তি হলো এটা। দ্বিতীয় নৈতিক ভিত্তি কি? যে আমাদের এই প্রোডাক্টের ভিতরে কোনো কিছুই ক্ষতি নাই, সব কিছুই উপকার। অন্য প্রোডাক্টের কোনো না কোনো সাইড এফেক্ট আছে বা ক্ষতি আছে, আমাদের এই ন্যাচারাল প্রোডাক্টের কোনো ক্ষতি নেই। এগুলো দ্বিতীয় নৈতিক ভিত্তি। মানুষ পট করে আপনার কাছে জিজ্ঞেস করবে, ভাই ওই বাজারে তো অমুক কোম্পানির সাবান আছে, এটার দাম কম, আপনারটা বেশি, আমি আপনারটা কেন কিনবো? তখন আপনার এগুলো প্রশ্ন করবে, প্রশ্ন করে এগুলো। ওই যে ওনারা করছে, এখন আসেন 2 দিন চাকরি নেই ওনারা করছে, আমি সেই দিনে আলোচনা করতে হবে, কারণ আমি এটা তো 44 বছর আমি এটা জানি কি প্রশ্ন আপনারা কি করবেন এটা আমি জানি, সেই কারণে আমি বলতেছি। প্রথম কথা হচ্ছে ভাই, ওই প্রোডাক্ট আর এই প্রোডাক্ট এক জিনিস না। ওইটা হচ্ছে ভাই কেমিক্যালের প্রোডাক্ট, আমাদের এটা হচ্ছে ভাই ন্যাচারাল প্রোডাক্ট। কিভাবে ভাই ন্যাচারাল প্রোডাক্ট? গায়ের মধ্যে কি লেখা আছে দেখে নেন একটু, কাইন্ডলি বাংলায় আছে, ইংরেজিতে আছে, একটু দেখে নেন যে আমাদের এটা ন্যাচারাল প্রোডাক্ট। আর যেটা 100% ন্যাচারাল না, বলবেন যে এর মধ্যে যে কেমিক্যাল আছে, এই কেমিক্যালগুলো ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড, বাংলাদেশের বিএসটিআই সরকার অনুমোদন করা। এই প্রোডাক্টগুলো কেমিক্যাল হইলেও সব কেমিক্যাল ক্ষতিকর না, সে কারণে আমাদের এই প্রোডাক্টটা ক্ষতিকর না। যে কেমিক্যাল দেওয়া আছে এটা হার্মফুল কেমিক্যাল না, মানে ক্ষতিকর কোনো কেমিক্যাল না। আর কি দেওয়া আছে? যে তার সাথে আরো অর্গানিক ইনগ্রিডিয়েন্ট বা অর্গানিক উপাদান দেওয়া আছে, গাছপালার উপাদান দেওয়া আছে, যেটা মানুষের জন্য উপকারী। তারপরে কি আছে? ওই প্রোডাক্ট বাজার থেকে কিনে আনছে, রং কালার মিশিয়ে মেশিনে দিয়েছে, সাবান হয়ে গেছে বা শ্যাম্পু হয়ে গেছে বা কসমেটিক যে কোনো কিছু হয়ে গেছে বা জুস হয়ে গেছে। কিন্তু ভাই আমাদের এই প্রোডাক্টটা 40 বছর ধরে গবেষণা করে তারপরে ভাই এই প্রোডাক্ট বানানো হয়েছে, ঠিক আছে? আর কি করা হয়েছে? যে আমাদের এই প্রোডাক্টের যেটা বিএসটিআর লাইসেন্স দরকার আছে ভাই, সব লাইসেন্স আছে। এই যে দেখেন ভাই লাইসেন্স, ভাই এইটার তো বিএসটিআর লাইসেন্স নাই, কারণ যে ভাই এটার বিএসটিআর লাইসেন্স লাগবে না। কেন? যে বিএসটিআর ওয়েবসাইট আছে ভাই, এখানে আপনি এখানে বসে ভাই আছে রকেট আপনার পকেটের ভিতরে, আপনি ভাই এখন দেন যে দেখেন যে আমার এই প্রোডাক্ট হার্বাল জুস, এটার কোনো বিএসটিআর লাইসেন্স দরকার আছে কিনা, আছে না। 176টা প্রোডাক্ট ছাড়া বাংলাদেশে কোনো কসমেটিক, টয়লেট্রিজ, ফুড আইটেমের কোনো লাইসেন্স দরকার নাই, মানে অর্থাৎ সেগুলোর স্ট্যান্ডার্ড সরকার তৈরি করে নাই। যখন তৈরি করবে তখন এটা ম্যান্ডেটরি করবে, বাধ্যতামূলক করবে, তখন আমরা লাইসেন্স নেব। কিন্তু আমরা সেলফ ডিক্লারেশন দিয়ে দিছি, গায়ে আন্ডারটেকেন দেওয়া আছে যে এই প্রোডাক্টটা অর্গানিক এবং হালাল। আপনি ভাই এটা নিয়ে যা কোনো ল্যাবরেটরিতে পরীক্ষা করে আসেন না আমার প্রোডাক্ট হালাল না বা কোনো ক্ষতিকর আছে, আপনি পরীক্ষা করে আসেন, তারপরে ভাই আমার নামে মামলা দিয়ে যান, খালাস। পাইছেন? বুদ্ধি পাইছেন? ওকে, এখন আসেন এটা গেল লোকে দাম জিজ্ঞেস করবে, প্রোডাক্ট কোনটা না কিনা আপনারা কেন জিজ্ঞেস করবে। এরপরে ভাই এই প্রোডাক্ট করতে হয়েছে ভাই আমাদের ফ্যাক্টরি কোথায়? ভাই আমাদের ফ্যাক্টরি আমাদের নিজস্ব ফ্যাক্টরি, আমরা অন্য কোনো জায়গা থেকে কিনে এনে এই প্রোডাক্ট বানাই না। প্রথম কথা হলো এই প্রোডাক্ট অন্য প্রোডাক্টের মতো না, এটা গবেষণা করা প্রোডাক্ট, 40 বছর গবেষণা প্রোডাক্ট। ভাই গবেষণার জন্য আমাদের এই প্রোডাক্ট যিনি বানাইছেন, তিনি মাননীয় প্রধানমন্ত্রী, যিনি এই বৃক্ষবেন উদ্বোধন করিলেন, তিনি তাকে এই বৃক্ষ গবেষণার উপরে, এই ঔষধি বৃক্ষ গবেষণার উপরে জাতীয় পুরস্কার দিয়েছেন, এবং সারা দেশের মধ্যে প্রথম স্থান এর সরকারের লোক ইভালুয়েশন করে যাচাই বাছাই করে তাকে বলতেছে। উনি কোনো পলিটিক্স করে না, অর্থাৎ পলিটিক্যাল পুরস্কার না, এটা জাতীয় পুরস্কার। জাতীয় পুরস্কার মানে বোঝেন তো, 14 পুরস্কার আমার পর্যন্ত থাকবে, বোঝেন তো? এইভাবে এইগুলোর আপনাদের সেলিংয়ের স্ট্রং পয়েন্ট, নৈতিক ভিত্তি, মানুষের কাছে প্রোডাক্টের অথেন্টিসিটি এবং রিকগনিশন, জাতীয় রিকগনিশন। কথা 3টা বলছি, এটা হলো কি ইথিক্যাল প্রোডাক্ট, মানে নৈতিক ভিত্তি। দ্বিতীয় হলো কি রিকগনিশন, সরকারের রিকগনিশন আছে। তৃতীয় হলো কি এটা দীর্ঘদিন গবেষণা করেছে, হঠাৎ করে আকাশ থেকে পড়ে এই প্রোডাক্ট। আপনি 3টা পয়েন্ট ভালো করে বুঝতে পারছেন ম্যাডাম? বুঝতে পারছেন? আপনি কি মনোযোগ আছে? আলহামদুলিল্লাহ। তাহলে এই হলো গে, এই 3টা পয়েন্টগুলো রাখবেন। এরপরে কি হবে? যে মূল জিনিস যেটা বেচার সময় আপনাদেরকে জিজ্ঞেস করবে, আপনি বুঝেছেন ভালো করে?
আপনি ভালো করে বুঝছেন? বেচার সময় অন স্পট সেলের সময় ভাই গ্যাস্ট্রিকের কোনো ওষুধ আছে নাকি? হ্যাঁ, আমি তো যে স্যার আপনাকে ফোনে আপনি আমাকে বলছেন না, এটা আপনি বলবেন কেন? আপনার চেয়ে আরো বড়, আপনার চেয়ে আরো বড়, আপনার বয়স 40 বছর তো হয় নাই, আমার পুলার বয়স 41 বছর, ঠিক আছে? তো আপনি কি বলবেন এটা আমি জানি, আর 40 বছর আপনার জন্মের আগে থেকেই আমি এটা গবেষণা করি, আর মানুষের কি প্রশ্ন হবে সেটাও আমি জানি, খালি শুনবেন। জি স্যার। হ্যাঁ, আসে জিজ্ঞেস করে ভাই আমার গ্যাস্ট্রিক কী নেবো ভাই, কারণ আমি তো ডাক্তার না, আমরা তো ডাক্তারের ওষুধও বেশি না। প্রথম কথা হলে আপনি বলে দেবেন ভাই আমরা কোনো ওষুধ বেশি না, তাহলে ভাই এটা গ্যাস্ট্রিকের কি বলেন যে ভাই এটা হচ্ছে ফুড আইটেম, ফাংশনাল ফুড। ফাংশনাল ফুড কি? ফুড দ্যাট কন্টেইন মেডিসিনাল ভ্যালুস, অর্থাৎ এটা খাদ্য কিন্তু এটা ঔষধি গুণাগুণ আছে, ড্রাগ না, ড্রাগ ক্লাসিফাইড ড্রাগ না, যে কারণে আমাদের ড্রাগের কোনো লাইসেন্স দরকার নাই। প্রত্যেকটা গায়ের প্রোডাক্টের গায়ে দেখবেন লেখা আছে যে এটা এই ঔষধ নয়, খাদ্য, ঔষধ প্রশাসন ও বিএসটিআর আওতামুক্ত, যেগুলো ক্যাপসুল পাউডার এগুলো আছে না, প্রত্যেকটার গায়ে দেখবেন আমাদের ডিক্লারেশন দেওয়া আছে, বুঝাইতে পারছি? এরপরে নিচে দিয়ে দেখবেন যে নিচে দিয়ে ডিসক্লেমার দেওয়া আছে একটা, ভালো করে বুঝে নিন। এই শুনতেছেন, নিচে দিয়ে ডিসক্লেমার দেওয়া আছে যে এটা কোনো ওষুধ নাই, এটা কোনো প্রেসক্রিপশন মেডিসিন নাই, এটা কোনো ডাক্তারের ইয়ে লাগবে না। দেখুন নিচে দিয়ে ডিসক্লেমার দেওয়া আছে, এটা আলমাতার যে ডিক্লারেশন আছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের, এই ডিক্লারেশন যদি আপনি দেন তাহলে আপনাকে ড্রাগ ধরতে পারবে না, কারণ এটা ওষুধ না। আমি বলে দিচ্ছি এটা ওষুধ না, এটা কেউ কোনো ডাক্তারের প্রেসক্রিপশন করে না, এটা কোনো ল্যাবরেটরিতে ডায়াগনোসিস করা হয় নাই, মানে ড্রাগের দিয়েছে, আমরা সেলফ ডিক্লারেশন দিয়েছি আমার এটা খাদ্য, এটা ওষুধ নয়। এইটার ফিলোসফিটা কি? যে যিনি এই মডার্ন চিকিৎসা বিজ্ঞানের জন্মদাতা তার নাম হচ্ছে হিপোক্রেটাস, তিনি বলছে ফুড ইজ মেডিসিন, মেডিসিন ইজ ফুড। তার গ্রিক ভাষায় এটা লেট দাই দি মেডিসিন দি ফুড অ্যান্ড ফুড দাই বি দি মেডিসিন, এটা লোকে গ্রিক শব্দের ইয়ে, মানে ইয়ে। আর বাংলায় যে ফুড ইজ মেডিসিন, মেডিসিন ইজ ফুড, বাংলায় যে খাদ্যই ঔষধ, ঔষধি খাদ্য। অর্থাৎ আমরা যে খাদ্য সম্পর্ক করে দিচ্ছি হারবালের, সেগুলো হচ্ছে ঔষধি গুণাগুণ সম্পন্ন খাদ্য সমগ্র সামগ্রী। আর যেগুলো কসমেটিক টয়লেট্রিতে দিচ্ছি, যেগুলো বাধ্যতামূলক, সেগুলোর ভাই এই যে বিএসটিআর 11খান লাইসেন্স আছে, এই যে ভাইটা, এই যে লাইসেন্স ভাই। হ্যাঁ, তারপরে বেশি যখন কোচাকুচি করবে, সাথে সাথে আমার টেলিফোন আছে, হটলাইনে আমাকে ফোন করে দেবেন, কারণ আমি বিএসটিআর এই 16 বছর, এই সরকারের পুরো বছর যতদিন এই সরকার আছে আইসে ততদিন ধরে আমি বিএসটিআর এই কসমেটিক আর ইয়ের কমিটির, দুইটা কমিটির, স্ট্যান্ডার্ড কমিটির আমি মেম্বার। আমি বোঝাইতে পারছি, এখন আমি মেম্বার আছি, আমি বোঝাইতে পারছি। অতএব আমরা কোনো 2 নম্বরই কোনো কাজ করছি না। এরপরে এই হার্বাল নিয়ে যে সরকারের যে সেক্টর আছে, আমরা সেটা হচ্ছে মেডিসিনাল প্লান্টস অ্যান্ড হার্বাল প্রোডাক্ট বিজনেস প্রমোশন কাউন্সিল, সরকারের একটা কাউন্সিল আছে বাণিজ্য মন্ত্রণালয়, সেই কাউন্সিলের আমি এক্সিকিউটিভ কমিটি মেম্বার। এই যে আমার লোক এখন চিঠি সেখানে লিখতেছে, তারা আমাদেরকে বছরে 18 লাখ 20 লাখ টাকা দেয়, সেইটা দিয়ে যে আপনাদের মতো লোকরা ডাকেন, আমরা ট্রেনিং করাই, গাছপালা লাগাই, অর্গানিক ট্রেনিং কীভাবে, অর্গানিক কেমনে বানাবো সেটা করাই, এই প্রোডাক্ট কীভাবে প্যাকেজিং হবে সেটা করাই, আমাদের ট্রেনিং সেন্টার আছে, সেখানে বসে সব কাজ করে, ওইখানেই ফ্যাক্টরি, তাদেরকে এই চাষাবাদ থেকে শুরু করে প্যাকেজিং পর্যন্ত সমস্ত ট্রেনিং দেওয়ানো হয়, যাতে এর মধ্যে কোথাও কোনো পলিউশন না থাকে, দূষণ না থাকে। আপনারা যদি কখনো সুযোগ হয়, উনি গেছে, উনিও গেছে আমাদের ফ্যাক্টরিতে, আপনারাও একসময় যদি মনে হয় একসময় যা ফিজিক্যালি দেখে আসতে পারেন। আমি বোঝাইতে পারছি আপনাকে? এখন আসেন স্পেসিফিক কথাবার্তা। ভাই সাবান তো ওইখান ওটাকে লাক্সের বা অন্য যে কোনো একটা নাম বলেন, এই সাবান তো ভাই 35 টাকা, আপনার সাবান ভাই 80 টাকা, কী কারণে? কোন ভাই যে সাবানের কথা বলছেন, এখন সাবান নিয়ে আসেন, আর আমার কান দেন তো ভাই, এই সাবান কান কি কি জিনিস দিয়ে বানাইছে আর আমি কি কি জিনিস দিয়ে বানাইছি। আমি যেসব জিনিস দিছি ওই সাবানের মধ্যে কোনো হার্বালের কিছু নাই, ন্যাচারালের কিছু নাই, এসেনশিয়াল কোনো অয়েল নাই। আমরা ভাই দেখেন এই জিনিসগুলো দিছি, এগুলোর দাম অনেক বেশি, যে কারণে ভাই এটা গুণাগুণ বেশি, দামও বেশি। ভাই আপনি আমার সাবান নেবেন, আপনি যা দেখেন স্কিন কেয়ারের জন্য বাংলাদেশের বড় ডাক্তার কেটা ভাই, এমইউ আহমেদ কবির চৌধুরী, ভাই দেখেন আমাদের সাবান কবির চৌধুরী সাহেব লেখে, ঠিক আছে? বলছে আমাদের সাবান অধিকাংশ ডাক্তাররা লেখে, আমাদের শ্যাম্পু যাদের চুল পরে তারা লেখে, আমাদের শিশুর টুথপেস্ট ডাক্তাররা লেখে। আমরা ভাই দেখেন কোনো মুদি দোকানে আমাদের প্রোডাক্ট পাবেন না, আমাদের প্রোডাক্ট এত সস্তা প্রোডাক্ট না, যেহেতু এটা দামি প্রোডাক্ট, এটা ন্যাচারাল প্রোডাক্ট, এটা হালাল প্রোডাক্ট, এটা অর্গানিক প্রোডাক্ট, যে কারণে ভাই আমরা লাস্ট ফার্মা বিক্রি করি। আমরা বাংলাদেশ সেনাবাহিনীর যতগুলো ক্যান্টনমেন্ট আছে 23টা তার 21টার মধ্যে আমাদের আছে, 2টা নতুন হয়েছে, এখনো যায় না, কিন্তু আমরা সকল ক্যান্টনমেন্টে বিক্রি করি। লাস্ট ফার্মা ভাই এখানে না, ওই 10 নম্বরে যা দেখে আসেন ভাই, ইবনে সিনা যা ভাই দেখে আসেন ভাই, ওই সিআইডির কল্যাণ স্টোরে দেখে আসেন পুলিশের ভাই, এই সব জায়গা আমাদের প্রোডাক্ট বিক্রি হয়। এই জায়গা কি ভাই সেনাবাহিনী থেকে 2 নম্বর প্রোডাক্ট বেচা যায়? এটা সেনাবাহিনী ল্যাবরেটরিতে পরীক্ষা করে,
এটা কি ভাই ইবনে সিনা করা যায়? ইবনে সিনা ল্যাবরেটরিতে পরীক্ষা করা, এটা কি লাস্ট ফার নয় ভাই, এমনি দিয়ে দেওয়া যায় ভাই? এখানে এটা বিক্রি হয়, যা দেখে আসেন ভাই। আমি আমরা তো 1 মাস আসি, 1.5 মাস এখানে থাকবো, দেখে আসি তারপরে কথা বলেন। আর আমার প্রোডাক্ট নেবেন যখন ভাই, ব্যবহার করে আসেন। আমি তো না আসি 1 মাস, আপনি ব্যবহার করে আসেন, কালকে এসে জানা আমার প্রোডাক্ট খারাপ, ওপেন চ্যালেঞ্জ দিয়ে দেবেন, বুঝা গেছে? এরপরে কি করবেন, যখনই আপনারা ওখানে বসে থাকবেন অথবা দোকানে যাবেন অথবা বাসায় থাকবেন, আমি বললাম যে নৈতিকতা যদি না থাকে তাহলে এইসব বক্তৃতা দিয়ে আপনাদের ছাগলের কানে মন্ত্র দেওয়া যা, আপনাদেরও তাই। আপনি বসে থাকবেন, আপনি দাঁড়ায় থাকবেন দোকানে, আপনি একটা প্রোডাক্ট হাতে নিয়ে দেখতে পারেন না প্রোডাক্টের গার মধ্যে লেখা আছে না ভাই কি কি উপকার আছে? হ্যাঁ, আপনি বলেন আমি চাকরি করে রয়েছি ভাই, হ্যাঁ আসান দিচ্ছে নাকি ভাই, ঘুরে না থাকলে মানে দৌড়নের জন্য এগুলো যদি আপনি করতে থাকেন তাহলে কি হবে ভাই? আমার ব্যবসার ক্ষতি হবে। আপনারা কদিন পরে চাকরি থাকবে না, বোঝা যাবে যে আপনি একটা